স্বাগত জানাচ্ছি শান্তি ও উন্নয়নের যুব দক্ষতা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে এজি মাহমুদ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করতে চাই সেই প্রসঙ্গে আলাপে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আলিফ রুদাবা। তিনি সদস্য, অতিরিক্ত সচিব, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়। স্বাগত আপনাকে। এবং রয়েছেন আমাদের সঙ্গে রেজাউল করিম, আপনাকেও স্বাগত। আপনি কনসালটেন্ট বিশ্ব ব্যাংক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আলাপে। আমরা মূলত যুবকদের যে দক্ষতা উন্নয়ন সে প্রসঙ্গে মূলত আলাপ করব। শুরুটা করতে চাই একটু আলিফ রুদাবা আপনার কাছ থেকে। যুবকদেরকে যুবশক্তিতে রূপান্তর করা, এক ধরনের ইউনিফর্ম কারিকুলামের মাধ্যমে সব প্রশিক্ষণ যেন সম্পন্ন হয় সে ব্যবস্থাপনার কাজ আপনারা করছেন, এটির কার্যক্রম সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে শুরুতেই। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা এখন টিভির দর্শকদেরকে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডিএ এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এটি 2019 সাল থেকে কার্যক্রম শুরু করেছে। ইতিপূর্বে সারা দেশে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিভিন্ন মানের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিল এবং তাদের কারিকুলাম ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু আমরা যদি 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে চাই তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স বাড়াতে হবে, আমাদের এক্সপোর্ট আয় বাড়াতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন প্রোডাক্টিভিটি বাড়ানো। কাজে আমাদের অন্যতমভাবে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে জনশক্তি আছে সেই জনশক্তির প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। এবং আপনি জানেন যে প্রোডাক্টিভিটি বাড়াতে হলে প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নেই এবং সেই প্রশিক্ষণটাই সারা দেশে চলছে। কিন্তু আমি যদি ইউনিফর্ম প্রশিক্ষণ না চালাই তাহলে দেখা যাবে যে আমার ঢাকায় একরকম হচ্ছে কিন্তু মফস্বলে আরেক স্ট্যান্ডার্ডের প্রশিক্ষণ পরিচালনা করা হবে। তাতে কিন্তু আমি আমি সারা দেশের জন্য যে একটা স্ট্যান্ডার্ড চাচ্ছি, সবাইকে যে সবার যে প্রোডাক্টিভিটি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাচ্ছি সেটা কিন্তু আমরা সফল হব না। মূলত এই লক্ষ্যটিকে মাথায় রেখে পাশাপাশি দেশি এবং বিদেশি ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের যে দেশি বিদেশি বাজার আছে, জনশক্তির বাজার, সেখানে গ্রহণযোগ্য করার জন্য আমাদের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং ইউনিফর্ম কারিকুলাম আমাদের প্রয়োজন। তা না হলে আমার ইন্ডাস্ট্রিগুলো আমাদের যে জনশক্তি যারা বের হয়ে আসছে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে তাদেরকে গ্রহণ করতে চাচ্ছে না, আর বিদেশে তো প্রশ্নই ওঠে না। তো এই কারণেই এনএসডিএ সৃষ্টি এবং এনএসডিএ এই লক্ষ্যে কাজ করছে। এবং তার একটি বড় বিষয় হচ্ছে যে আমরা এই পর্যন্ত 253টি অকুপেশনে আমরা কিন্তু কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করেছি এবং এই অকুপেশনগুলোর বেশ কিছু অকুপেশন নিয়ে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। একটা জিনিস আমি আপনাকে একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এনএসডিএ কিন্তু কোনো প্রশিক্ষণ দেয় না এবং দিবেও না। এনএসডিএ প্রশিক্ষণ কার্যক্রমকে ফ্যাসিলিটেট করবে এবং তার একটি হচ্ছে কারিকুলাম তৈরি করা এবং প্রশিক্ষণ শেষে অ্যাসেসমেন্ট করা এবং অ্যাসেসমেন্টের পর সার্টিফিকেট দেওয়া। আরেকটি বড় কাজ হচ্ছে আমাদের যে এই যে স্কিল, যে বাজারে যে জনশক্তি যে স্কিল আছে, ছেলেমেয়েদের যে স্কিল আছে বিভিন্ন অকুপেশনে, সেটা এবং ইন্ডাস্ট্রিগুলো কী চাচ্ছে বা দেশের বাইরে কী স্ট্যান্ডার্ড চাওয়া হচ্ছে, এর মধ্যে যে গ্যাপ, স্কিল গ্যাপ, এই স্কিল গ্যাপ আইডেন্টিফাই করা এবং তার জন্য আমাদেরকে রিসার্চ করতে হচ্ছে। আমরা বেশ কিছু রিসার্চ কার্যক্রম পরিচালনা করেছি। পাশাপাশি আমরা যে সার্টিফিকেটগুলো দিচ্ছি এই সার্টিফিকেটগুলোকে দেশের বাইরে গ্রহণযোগ্য করার জন্য আমরা কার্যক্রম করছি এবং সারা দেশে সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ পরিচালনা করছে তাদেরকে আমরা একটা সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে সমন্বিতভাবে একটা স্ট্যান্ডার্ডে যেন প্রশিক্ষণ পরিচালিত হয় সেই বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করছি। জি মোহাম্মদ রেজাউল করিম, আপনার কাছে একটু আসতে চাই। আমি একটু যুক্ত করতে চাই। এনএসডিএ যে সৃষ্টি তার প্রেক্ষাপটটা যদি বলি, যে আমরা দেখেন বাংলাদেশে একদিকে যেমন প্রচুর যুবক বেকার, চাকরি পাচ্ছে না, পাশাপাশি আপনি যদি ইন্ডাস্ট্রিতে গিয়ে জিজ্ঞেস করেন তারা বলবে আমরা দক্ষ লোক পাচ্ছি না। এই যে এই মিসম্যাচ দূর করার জন্যই কিন্তু এনএসডিএ এর আবির্ভাব। এবং এনএসডিএ এখানে যে বিষয়টা বলা আছে যে এই স্ট্যান্ডার্ড যেটা আলিফ রুদা বললেন যে তৈরি হবে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী হবে। আমাদের এই চাহিদা আসবে ইন্ডাস্ট্রি থেকে এবং সেটার জন্য আমরা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করেছি। এখন সম্ভবত 15টি না 16টি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। এটা সেক্টর ভিত্তিক ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল।
ওই সেক্টরের যে কি চাহিদা করবে যে তারা বলবে যে কোন ধরনের আমার চাহিদা, কোন ধরনের চাহিদা আছে এবং তার যোগ্যতা কি থাকতে হবে। স্ট্যান্ডার্ড যখন ডেভেলপ করা হয় তখন ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট আনা হয়, একাডেমিয়া থাকে এবং যারা এই এক্সপার্ট থাকে স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের, তাদেরকে নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড তৈরি করা হয়। ফলে হয় কি আমার কিন্তু এটা একেবারে যে আমার যে স্কিল গ্যাপ যেটা আছে সেটা দূর করার জন্য এটা খুব সহজ একটা উপায়। এবং আমরা স্ট্যান্ডার্ড ভিত্তিক প্রশিক্ষণ হলে এই স্ট্যান্ডার্ড ফলো করে, আগে যেমন এক একজন একই ধরনের ট্রেনিং দিত, এখন সেটা হবে না। এখন এনএসডির অ্যাফিলিয়েশন নিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান একই বিষয়ে ট্রেনিং একই ধরনের তারা করবে এবং এটা মানে ইন্ডিভিজুয়াল অ্যাসেস করবে। আগে যেমন স্কুল আপনার ট্রেনিং ইনস্টিটিউটের যিনি পড়াতেন তিনি অ্যাসেস করতেন, এখন কিন্তু সেটা না, এখন থার্ড পার্টি অ্যাসেসর করবে। সেই অ্যাসেসরের কিন্তু আবার সার্টিফাইড অ্যাসেসর হতে হবে এনএসডিএ কর্তৃক। সেখানে 2 জন করে অ্যাসেসর থাকেন, একজন ইন্ডাস্ট্রি থেকে একজন একাডেমিয়া, 2 জনে সম্মিলিতভাবে অ্যাসেস করে তাদেরকে কম্পিটেন্সি অ্যাসেস করেন এবং সার্টিফিকেটের এনএসডিএ সার্টিফিকেট দেন। জি, যখন শুরু করলেন এই প্রতিষ্ঠানের যাত্রা তখন এটা চ্যালেঞ্জ কেমন ছিল? এখন তো 800-র মতো প্রতিষ্ঠান কাজ করছে, রেজিস্টার্ড রয়েছে। তো এই যে শুরুটা করা, তাদের সঙ্গে যুক্ত হওয়া, তারা আপনাদের কারিকুলাম, ল্যাব স্ট্যান্ডার্ড এগুলো মেনটেন করা, যখন শুরুটা হলো তখন সব প্রতিষ্ঠান কি উইলিংলি সেটা গ্রহণ করছিল নাকি তাদেরকে বোঝাতে হচ্ছিল, তার কাছে যেতে হচ্ছিল? শুরুর চ্যালেঞ্জটা কেমন ছিল? শুরুতে খুব ছোট্ট একটি অফিস ছিল, লোকবল কম ছিল এবং সবার কাছে অ্যাক্সেস করা যাচ্ছিল না, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। এবং পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে আপনার প্রশিক্ষণ দিয়ে আসছিল তাদের মাইন্ডসেট চেঞ্জ করতেও সময় লেগেছে। এখন আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে আমাদের একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকা দরকার এবং একটা ন্যাশনাল প্রতিষ্ঠান হলে এটা সারা বিশ্বে সমাদৃত হবে, সেভাবে তারা এগিয়ে আসছে। কিন্তু শুরুতে এটা খুব চ্যালেঞ্জিং ছিল। শুরুটা শুনলাম, আপা এখনকার চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জের মধ্যে একটা হচ্ছে যে আমাদের যে 4IR অকুপেশনগুলি আসছে, 4IR ইন্ট্রোডিউসড হচ্ছে, তো 4IR ইন্ট্রোডিউসড হওয়ার ফলে যে অকুপেশনগুলো, সেই অকুপেশনগুলোকে মানে চতুর্থ শিল্প ফিল্ডে নিয়ে যাওয়া, জি, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আমাদের বেশ কিছু নতুন নতুন এলিমেন্ট আমাদের বিভিন্ন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে অ্যাডেড হচ্ছে। বাট সেই অনুযায়ী আমাদের যে বর্তমানে স্কিলস ট্রেনিং প্রোভাইডার বলি আমরা, এসটিপি প্রশিক্ষণ কেন্দ্রগুলো, তারা কতটা প্রস্তুত আমরা সেই বিষয়টা আমাদের আসলে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করার দাবি রাখে। এবং আমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই সেক্টরে আমাদের আসলে পিন পয়েন্ট করে রিসার্চের অভাব আছে। এই যে স্কিল গ্যাপটা যে আমি আইডেন্টিফাই করব, স্কিল গ্যাপ আইডেন্টিফাই করার সাথে কিন্তু আমার সম্পর্ক, আমি নেক্সট কোন অকুপেশনগুলোকে আমাকে তো প্রায়োরিটাইজ করতে হবে, কোন অকুপেশন ইমিডিয়েটলি আমার অ্যাড্রেস করতে হবে, কোন অকুপেশনের কম্পিটিশন স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, তার জন্য আমার ট্রেনার, মাস্টার ট্রেনার তৈরি করতে হবে, অ্যাসেসর তৈরি করতে হবে, আমার ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে রেডি করতে হবে। এই যে এই স্টাডির অভাব রয়েছে, সেই স্টাডির অভাব পূরণ করার জন্য আমরা কাজ শুরু করছি। তো এই অংশগুলো যখন আমরা অ্যাড্রেস করে ফেলবো তখন আমার বিশ্বাস আমরা এগিয়ে যেতে পারবো। জি, চতুর্থ শিল্প বিপ্লব এই পর্যায়ে একটু আমি অ্যাড করতে চাই রুজাবার সঙ্গে, যে আমাদের দেখেন যে মূল চ্যালেঞ্জ কোথায়। আমাদের মানে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে, ট্রেনার আছে, কিন্তু তাদের কিন্তু মানে বাস্তবভিত্তিক জ্ঞানের অভাব আছে। তাদেরকে আরও মানে শিল্পের সঙ্গে সংযুক্ত করে তাদেরকে, আমাদের ট্রেনারদেরকেও ডেভেলপ করা প্রয়োজন। কারণ আমাদের দেশের যে ট্রেনার রিক্রুটমেন্টের যে সিস্টেম, যার একাডেমিক রেজাল্ট ভালো সেই কিন্তু একজন ট্রেনার বা হয়ে আসছে ট্রেনিং প্রতিষ্ঠানে। কিন্তু অন্যান্য দেশে, উন্নত দেশে, আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, সেখানে 3 থেকে 5 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স না থাকলে কেউ ট্রেনার হতে পারে না। কিন্তু আমাদের দেশে সেটা তো হবে না, কারণ একবার ব্রেক হয়ে গেলে তার বয়স থাকবে না, অনেকগুলো সমস্যা আছে। আবার শিক্ষকদের যদি আপনি আলাদাভাবে বেতন স্কেল দিতে যান, অন্যান্য যারা সার্ভিসে আছে তাদের সাথে এটাকে সমন্বয় করা সমস্যা হয়ে যাবে। তো আমাদের এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। জি, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি অনুষ্ঠানে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে, আলাপ করছি আমরা শান্তি উন্নয়নে যুব দক্ষতা প্রসঙ্গে আলাপ করছিলাম। আলিফ রুদাবা, এবার আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে আপনি বলছিলেন চতুর্থ শিল্প বিপ্লবের কথা, সেই জন্য চ্যালেঞ্জ নিতে হচ্ছে। আমরা জানি যে চতুর্থ শিল্প বিপ্লবের আরেকটি অনুষঙ্গ হিসেবে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেখতে পাচ্ছি। এ কারণে আমরা শুনতে পাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো বলা হয় যে কর্মসংস্থানের মানুষের যে কর্মসংস্থান সেটিকে কমিয়ে দিবে, কিন্তু এটিকে অনুষঙ্গ করেও তো দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। সেটি নিয়ে আপনারা কি ভাবছেন? ধন্যবাদ। শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, আমি বলেছি আপনাকে যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যে এলিমেন্টগুলো আছে সবগুলোকেই আমরা অ্যাড্রেস করে কাজ করার চেষ্টা করছি। তবে চাহিদাটা আসতে হয় ইন্ডাস্ট্রি থেকে। ইন্ডাস্ট্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন যে ক্ষেত্রে ব্যবহার করছে, সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেই এলিমেন্ট ওই অকুপেশনে আমরা ইন্ট্রোডিউস করছি। যেমন আপনাকে যদি আমি এভাবে একটু এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটি লেভেল 1 থেকে 10 পর্যন্ত। হায়ার এডুকেশন, স্কিলস অ্যান্ড টিবেট সেক্টর এবং প্রাইমারি অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, এই 3টা মূল সেক্টরে ভাগ করা এবং 10টি ভাগে বিভক্ত। লেভেল 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে টিবেট অ্যান্ড স্কিলস সেক্টর। এখানে যে লেভেল 1 থেকে 6 বললাম, এই লেভেলগুলোতে লেভেল 3 হচ্ছে আপনার দক্ষ কর্মী, লেভেল 4 হচ্ছে হাইলি স্কিল, লেভেল 5 হচ্ছে সুপারভাইজার এবং লেভেল 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার। এই যে উপরের দিকের যে হাই এন্ডের যে অকুপেশনগুলো, এই অকুপেশনগুলোতে কিন্তু আমার যেখানে প্রযোজ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়। এবং আমরা যখন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করি, তখন আমার একাডেমি থেকে একজন রিসোর্স পারসন থাকেন, এক বা একাধিক, আমাদের ইন্ডাস্ট্রি থেকে থাকে এবং ইভেন ফ্রিল্যান্সারও থাকেন। তো তারা সবাই মিলে যখন আমাদের সাথে তাদের যে নিড সেটা শেয়ার করেন, যে ইন্ডাস্ট্রিতে এই অকুপেশনের এই ক্ষেত্রে অটোমেশন চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হচ্ছে, কাজে এই এলিমেন্টটি আমার ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে অন্তর্ভুক্ত করতে হবে। সো আমরা সেভাবে করে যাচ্ছি। তো আমরা 4IR রিলেটেড সকল বিষয়ে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী। রেজাউল করিম, জনমিতির যে লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথা আমরা জানি, সেটির সুবিধা তো আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাবো, তারপর গিয়ে হয়তো আর পাবো না। সেই সুবিধাটিকে কাজে লাগানোর জন্য দক্ষতা এই সময়টাতে যুবকদেরকে আরও বেশি ব্যবহার করা, দক্ষ করে তোলার ক্ষেত্রে ভাবনা রয়েছে কিনা? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে আমরা জানি যে বাংলাদেশে আমাদের এই জনমিতির যে সুবিধাটা আমরা 30 সন পর্যন্ত একটানা পাবো, এরপরে কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং এটা 50 সনের পরে গিয়ে আমাদের কিন্তু এখন যেমন পপুলেশনটা একটা ডিভিডেন্ড আকারে পাচ্ছি, তখন কিন্তু আমাদের ওয়ার্কিং এজ পপুলেশন কমে যাবে, তখন ডিপেন্ডেন্ট পপুলেশন বেড়ে যাবে 50-এর পরে। ফলে আমাদের এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, আমাদের দেশের উন্নয়নে কিন্তু সেটা খুব বিরাট ভূমিকা রাখতে পারবে। যেমন আপনি বলছিলেন 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কারণে অনেক লোকের চাকরি হারাবে, কিন্তু এটাও ঠিক যে পাশাপাশি অনেক নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো আমাদের কিন্তু সেই সুবিধাটা নিতে হবে। আমরা যদি মানুষকে দক্ষ করে তুলতে পারি, তাদেরকে রি-স্কিলের মাধ্যমে অথবা নতুন নতুন অকুপেশনের আমরা যদি স্কিলের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তুলতে পারি, স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু সেই সমস্যার থেকে আমরা উত্তরণ সম্ভব। আলিফ রুদাবা, মানে যে কোনো প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় যে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ তার সঙ্গে যুক্ত হবে, কিন্তু এই যুক্ত হওয়ার বেনিফিটটা কি, মানে কেন যুক্ত হবে? এনএসডির মূল দায়িত্ব হচ্ছে শর্ট কোর্স নিয়ে কাজ করা বিভিন্ন ট্রেডে, এবং শর্ট কোর্স বলতে আমরা মূলত 270 থেকে 360 ঘন্টার কোর্সগুলোকে বুঝি। এবং এনএসডির উপর দায়িত্ব দেওয়া হয়েছে সারা দেশের জন্য একটি স্ট্যান্ডার্ড চালু করা বিভিন্ন অকুপেশনে। এবং এনএসডিএ স্ট্যান্ডার্ড চালু করছে, মানসম্মত অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছে। পাশাপাশি এই যে সার্টিফিকেট যেটা আমরা ইস্যু করছি, এই সার্টিফিকেটটিকে ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য করার জন্য কাজ করছে। বাই দিস টাইম আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে কথা বলেছি। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের ট্যালেন্ট হান্ট একটি কর্মসূচি আছে, সেখানে আমরা অংশগ্রহণ করছি। এবং জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, এদের সাথেও আমরা যোগাযোগ করছি। আমাদের মিশনগুলোর সাথে যোগাযোগ করেছি, বাংলাদেশ মিশন অ্যাব্রড, তাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্টিফিকেটটি গ্রহণযোগ্য করার জন্য আমরা কাজ করছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনএসডিএ একটি জাতীয় প্রতিষ্ঠান এবং শর্ট কোর্সের জন্য এনএসডিএ হচ্ছে অ্যাপেক্স বডি, সব শর্ট কোর্স
কোর্সের যাবতীয় কার্যক্রম সমন্বয় এবং অ্যাসেসমেন্ট সার্টিফিকেশনের জন্য সকল দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে এনএসডি-এর সাথে আসতে হবে, একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছাতে, প্রোডাক্টিভিটি বাড়াতে সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনার পাশে থাকার জন্য। আমি শ্রীলঙ্কা দেখে আসছি, ওদের কিন্তু আপনার এই সার্টিফিকেট ভিত্তি করে ওদের যে বিজ্ঞাপন হয় চাকরির, সেখানে উল্লেখ থাকে যে আমার এই লেভেলের লেভেল 1 বা লেভেল 2 লেভেল 3 সার্টিফিকেটধারী হতে হবে। তা আমাদের দেশে যদি ভবিষ্যতে সেই রকম করা যায় তাহলে কিন্তু এই সার্টিফিকেটের গুরুত্ব বাড়বে, যে তখন ওই যে কেউ দরখাস্ত করতে পারবে না, তার সার্টেন লেভেলের কম্পিটেন্সি থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। এবং এর সাথে যদি আমি আমার মিনিমাম স্যালারি যে স্ট্রাকচার সরকার যে নিম্নতম মজুরি নির্ধারণ করে, সেটা যদি প্রত্যেকটা লেভেলের জন্য ঠিক করে দেওয়া হয় এবং সেটা যদি সার্টিফিকেটের সঙ্গে আমি অ্যালাইন করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তখন এটাকে সবাই গ্রহণ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমাদের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটকে গ্রহণযোগ্য মানে আমাদের সরকারি সেক্টরেও তো প্রথমে ইউজ করতে হবে। তার জন্য সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যেন আমাদের সরকারি খাতে যে মানে যে কার্যক্রমগুলো সম্পন্ন হয় সেখানে যেন বলা হয় যে এনএসডি সার্টিফাইড এত % যেন নেওয়াটা বাধ্যতামূলক করা। এই ধরনের কার্যক্রম আমরা করছি। আমরা এইসব বিষয় নিয়ে আরও কথা বলবো, আরেকটি বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করতে চাই। দর্শক, বিরতির পর আবারও ফিরছি অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম দক্ষতা এবং উন্নয়ন প্রসঙ্গে, শান্তি এবং উন্নয়নে যুবকদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে আলাপ করছিলাম। রেজাল্ট করিম, আপনাকে দিয়ে এবার আলাপটা শুরু করতে চাই। এই যে এনএসডি এর পরিচিতির প্রসঙ্গটি আসে, সেটি অনেকেই এখনো জানেন না। এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানোর জন্য, এর পরিচিতি বৃদ্ধির জন্য কি করার আছে বলে আপনার কাছে মনে হয়? ইতিমধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে আপনার, এবং আরও অনেক কিছু করার আছে। আপনারা জানেন যে আজকের যে অনুষ্ঠানটা, এই যুব দক্ষতা দিবস পালন, এর মাধ্যমে কিন্তু এনএসডি এর একটা পরিচিতি হচ্ছে। এবং এই কার্যক্রমটা খুব বেশি দিন আগের না, কিন্তু এটা আপনারা জানেন যে 2014 সনে 18 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্তটা গৃহীত হয়, এটা শ্রীলঙ্কার প্রস্তাবে। এবার যে ফ্রান্সের প্রতিযোগিতা হচ্ছে, সেখানেও বাংলাদেশের প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে কিন্তু শুধু দেশে না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের দক্ষতার একটা পরিস্থিতি হচ্ছে। এবং সর্বোপরি যে আমার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সাথে কিন্তু সমন্বয় করে এনএসডি কাজ করছে। ফলে ইতিমধ্যে এনএসডি একটি পরিস্থিতি পেয়ে গেছে সারা দেশের মানুষের কাছে। জি আপা, আমরা জানি যে এনএসডিএ কর্তৃক যুব দক্ষতা দিবস উদযাপনের প্রক্রিয়া, বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণের দক্ষতা, মানে এই বিষয়গুলো রয়েছে। এর মধ্য দিয়ে প্রচারণায় কতটুকু সহযোগিতা হতে পারে বলে মনে করেন? আমি একটু অ্যাড করতে চাই স্যারের কথার সাথে। আমরা কিন্তু সারা দেশে যুব মানে দক্ষতা বিষয়কে পপুলার করার জন্য 64টি জেলাতে আমরা কার্যক্রম গ্রহণ করেছি। জেলার আমরা 64টি জেলাতে গিয়েই এর মধ্যে প্রায় 30টি জেলায় অলরেডি আমরা চলে গিয়েছি এবং ওয়ার্কশপের মাধ্যমে জেলা পর্যায়ে যত প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং সেখানে যারা ইন্ডাস্ট্রি সেক্টরের লোকজন আছেন, সবাইকে সাথে নিয়ে জেলা প্রশাসকের উপস্থিতিতে আমরা ওয়ার্কশপ করছি এবং তার মাধ্যমে আমরা প্রচারণা চালাচ্ছি দক্ষতা বিষয়ে। আর আমরা যখন বলছি যে ওয়ার্ল্ড স্কিলস কম্পিটিশন অংশগ্রহণ করা, বিষয়টি আসলে এত ছোট না, মানে শুধু ওয়ার্ল্ড স্কিলসে পার্টিসিপেট করা না, ওয়ার্ল্ড স্কিলে যারা পার্টিসিপেট করছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা কিন্তু জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় দক্ষতা প্রতিযোগিতা আয়োজন করি। এটি আমরা জেলা পর্যায় থেকে ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে আসি। জেলা পর্যায়ে বিভিন্ন অকুপেশনে প্রথমে প্রতিযোগিতা হয়, সেখান থেকে বেছে আমরা ডিভিশন পর্যায়ে আরেকটা প্রতিযোগিতার আয়োজন করি। সেখান থেকে যারা বের হয়ে আসে তাদেরকে আমরা ন্যাশনাল পর্যায়ে একটা অ্যাসেসমেন্ট করি
এবং সেখানে যারা ভালো করে তাদেরকে আমরা গ্রুমিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড স্কিলস যে প্রোগ্রাম সেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা তৈরি করি। রেজাউল করিম, সবশেষ জানতে চাই অঞ্চলভিত্তিক দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের ভাবনা থাকবে কিনা বা এটি কার্যকর পদক্ষেপ রাখতে পারে, খুব ছোট করে জানতে চাইব। হ্যাঁ, এখন আসলে অঞ্চলভিত্তিক কিছু কিছু বিষয় আছে, যেমন আপনি পাহাড়ি এলাকায় ওই এলাকার জন্য হয়তো কিছু নির্দিষ্ট ধরনের স্কিলের প্রয়োজন, সেরকম চিন্তাভাবনা আছে। এবং আমরা আগে বলেছি যে আমাদের ডিমান্ড ভিত্তিক স্ট্যান্ডার্ডগুলো তৈরি করা হয়, ফলে ওই বিভিন্ন এলাকায় যে চাহিদাগুলো আছে, চাহিদা আসবে মানে ইন্ডাস্ট্রি থেকে বা এলাকা থেকে, সেই চাহিদার প্রেক্ষিতে যখন আমরা স্ট্যান্ডার্ড তৈরি করবো, প্রশিক্ষণ হবে, তখন সেটা কিন্তু সমাধান হবে। জি, যারা রেজাউল করিম এবং আলিফ রুদাবা, দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতাদের ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।